স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হয়ে গেছে। পেনটা দিবেন। সবাই কেমন আছেন? আজকে রানিং শিপের 2026 সালের প্রথম ক্লাস। তো আমিন শিপের যে জিনিসগুলো জানতে হবে, প্রথমে জানতে হবে যে আমিন শব্দের অর্থ কি বা আমিন কাকে বলে। সবাই নোট করে নেন। তা প্রথমে জানতে হবে আমিন কাকে বলে। আর আমিন শব্দের অর্থ কি। আমিন কাকে বলে, আমিন শব্দের অর্থ কি। যে লেখেন, প্রথমে বলি যে আমিন কাকে বলে। ভূমি পরিমাপে অভিজ্ঞ ব্যক্তি, ভূমি পরিমাপে অভিজ্ঞ ব্যক্তি, নকশা ও খতিয়ান বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান সম্পন্ন অভিজ্ঞ বিশ্বস্ত ব্যক্তিকে আমরা আমিন বলি। লিখছেন? হ্যাঁ, লেখেন। ভূমি পরিমাপে অভিজ্ঞ ব্যক্তি, ভূমি পরিমাপে অভিজ্ঞ ব্যক্তি, নকশা ও খতিয়ান বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান সম্পন্ন অভিজ্ঞ বিশ্বস্ত ব্যক্তিকে আমরা আমিন বলি। তাই তো? তাহলে আমিন কাকে বলে? আবারও বলি, ভূমি পরিমাপে অভিজ্ঞ ব্যক্তি, নকশা ও খতিয়ান বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান সম্পন্ন বিশ্বস্ত ব্যক্তিকে আমিন বলি। এবার আমিন শব্দের অর্থ যদি আমরা ভাঙি, আমিন শব্দের অর্থ আতে আপোষ, মনীষীতে মীমাংসা, আর গন্তান্নতে নিষ্পত্তি।
বা নকশা। তাহলে আমরা কি লিখলাম? আতে কি? আতে আপোষ, মহিষীতে কি? মীমাংসা, দন্তানুতে কি? নকশা। তাহলে আমি শব্দের অর্থ এখানে বোঝা যাচ্ছে যে আতে আপোষ, মহিষীতে মীমাংসা আর দন্তানুতে নকশা। অতএব নকশা দেখিয়া যে ব্যক্তি আপোষের মাধ্যমে মীমাংসা করেন, নকশা দেখিয়া যে ব্যক্তি আপোষের মাধ্যমে নকশা দেখিয়া যে ব্যক্তি আপোষের মাধ্যমে মীমাংসা করেন তাকে আমরা আমিন বলি। বুঝতে না পারলে প্রশ্ন করতে হবে যে আতে আপোষ, মহিষীতে মীমাংসা, দন্তানুতে নকশা। তাহলে নকশা দেখিয়া যে ব্যক্তি আপোষের মাধ্যমে মীমাংসা করেন তাকে আমরা আমিন বলি। এই আছে আমিন শব্দের অর্থ। আর আমিন কাকে বলে বলেছি তো। এইবার প্রথম যেটা লাগবে, ভূমি দৈর্ঘ্যের প্রথম যেগুলো জানতে হবে সেটা হচ্ছে জ্যামিতি। প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে জ্যামিতি। হ্যালো। যার অর্থ ভূমি, আর নীতি অর্থ পরিমাপ। যা অর্থ ভূমি আর নীতি অর্থ পরিমাপ। আর জ্যামিতি অর্থের অর্থ হচ্ছে, জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। তাহলে যা অর্থ ভূমি আর নীতি অর্থ পরিমাপ, জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে বিন্দু রেখা। বিন্দু রেখা তল, তারপর হচ্ছে
সরল রেখা, বক্ররেখা, লম্ব, কোণ, সমকোণ, স্থূলকোণ, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। এখনো আছে? হ্যাঁ, বলেন। হ্যালো, শোনা যাচ্ছে না? তাহলে আমাদের প্রথমে জানতে হবে, এরপরে এখনো আছে, বাহু বেঁধে আছে, বিষম বাহু। তাহলে এগুলো আলোচনা করে নি, তারপরে কথা বলছি। বিন্দু কাকে বলে? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে আমরা বিন্দু বলি। যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে আমরা বিন্দু বলবো। রেখা কি? রেখা আছে, বিন্দু চলমান পথকে আমরা রেখা বলি। বিন্দুর চলমান, এটা বিন্দু, বিন্দুর চলমান পথকে আমরা রেখা বলবো। এই রেখাটা এরকম সরল রেখা হতে পারে, বক্র রেখা হতে পারে, তাই না? বিন্দুর চলমান পথকে রেখা বলে। রেখা কত প্রকার? দুই প্রকার, সরল রেখা আর বক্র রেখা। তারপর তল। তল কাকে বলে? কে বলতে পারবেন তল কাকে বলে? তল আছে এমন একটা জিনিস যার দৈর্ঘ্য এবং প্রস্থ বা বেধ আছে কিন্তু উচ্চতা নেই, তাকে আমরা তল বলবো। তল কাকে বলবো? যার দৈর্ঘ্য এবং বেধ বা প্রস্থ আছে এবং উচ্চতা নেই, তাকে আমরা তল বলবো। তাহলে তলের সংজ্ঞা কি? যার দৈর্ঘ্য বা বিস্তার আছে, দৈর্ঘ্য ও বিস্তার আছে কিন্তু উচ্চতা নেই, তাকে আমরা তল বলবো। তাহলে আমাদের এক বিন্দু হয়ে গেল, রেখা হয়ে গেল, তল হয়ে গেল। সরল রেখা কি? আমরা সেটা সবাই জানি, সরলরেখা কাকে বলে। সরলরেখা হচ্ছে আপনার বিন্দু চলমান পথে যদি সেটা কোনো দিক পরিবর্তন না করে, বিন্দু চলমান পথে যদি কোনো দিক পরিবর্তন না করে সোজা চলতে থাকে, তাকে আমরা সেই রেখাকে কি বলবো? সরলরেখা। তাহলে আমরা বলি সরলরেখা কি? বিন্দু চলমান পথে যদি কোনো দিক পরিবর্তন না করে, তখন সেই রেখাকে আমরা কি বলবো? সরলরেখা। সরলরেখার পর কি আছে? বক্ররেখা। বক্ররেখা একই, বিন্দু চলমান পথে যদি সে অটোমেটিক্যালি দিক পরিবর্তন করে, তখন তাকে সেটা বক্ররেখা বলবো। লম্ব। লম্ব কাকে বলে? আমি এদিকে বসলাম না। লম্ব কাকে বলে? বলতে পারবেন? লম্ব সংজ্ঞাটা এখানে লিখি, আগে চিত্রটা লিখে নিই। লম্ব একটি সরলরেখার উপর, একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা দণ্ডায়মান হলে যদি উভয় পাশের কোণ সমান হয়, একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা দণ্ডায়মান হলে যদি উভয় পাশের কোণ সমান হয়, তবে তাকে লম্ব বলে।
বোঝা গেছে? এখান থেকে বোঝা গেছে? যদি একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা দণ্ডায়মান হয় এবং উভয় পাশের কোণ যদি সমান হয়, তবে তাকে আমরা কি বলবো? লম্ব বলবো। যদি উভয় পাশের কোণ যদি সমান না হয়, তাহলে সেটা লম্ব হবে না। অতএব ওই একটি সরলরেখার উপর দণ্ডায়মান হলে এখানে অবশ্যই 90 ডিগ্রি হওয়া লাগবে। এক সরলরেখা সমান কত ডিগ্রি? এক সরল কোণ সমান কত ডিগ্রি? এক সরল কোণ সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রিকে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, তাহলে কত হয়? 90 ডিগ্রি। এটা তো জানা লাগবে, তাই না? তাহলে উভয় পাশের আবার বলি, একটি সরলরেখা উপরে যদি আরেকটা সরলরেখা দণ্ডায়মান হয়, দণ্ডায়মান রেখার উভয় পাশের কোণ যদি সমান হয়, তবে তাকে আমরা লম্ব বলবো। ঠিক আছে? এই জ্যামিতিক প্রাথমিক ধারণাগুলো কিন্তু অবশ্যই অবশ্যই জানা লাগবে। এবার আসি কোণ। কোণ একটা গুরুত্বপূর্ণ জিনিস, ভূমি পরিমাপে কোণ একটা গুরুত্বপূর্ণ জিনিস। কোণ এটা বাহুভেদে এক প্রকার। কোণ কাকে বলে বলে? কোণ কোণ হবে? তো বলতে পারবে না? দুটি সরলরেখা মিলিত স্থান, দুটি সরলরেখা মিলিত স্থান, এই যে এ বি সি। এ বি সি একটি কোণ। এখানে এ বি বাহু আর বি সি বাহু এই বিন্দুতে ছেদ করেছি, এই এই ছেদকৃত বিন্দুকে এখানে কি উৎপন্ন হয়েছে? কোণ। তাহলে দুটি রেখার মিলন বিন্দু বা ছেদ বিন্দু, দুটি রেখার মিলন বিন্দু বা ছেদ বিন্দু যাই বলে না কেন, এই ছেদ বিন্দুতে উৎপন্ন কি উৎপন্ন হয়েছে? কোণ। তাই মিলন ভঙ্গি বা নতিকে কি বলা হয়? কোণ বলা হয়। এবার এই কোণ কত প্রকার? কোণ কত প্রকার? সমকোণ, সূক্ষ্মকোণ আর স্থূলকোণ। এ বি সি, এ বি সি, এ বি সি। তাহলে কোণ কত প্রকার? 3 প্রকার। কি কি? সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ। সমকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রি বা 100 কোণ, যে কোণের মান 90 ডিগ্রি বা 100 কোণ, তাকে আমরা কি বলবো? সমকোণ। আর সূক্ষ্মকোণ কাকে বলে? 90 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা সূক্ষ্মকোণ বলবো, 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলবো। আর স্থূলকোণ কাকে বলে? 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড় কোণকে স্থূলকোণ বলে। এবার এটা একটু সঠিকভাবে বলি। আপনার এই যে সূক্ষ্মকোণটা বলেছি না, 90 ডিগ্রি থেকে বড়, তো অবশ্যই অবশ্যই হতে হবে। আর স্থূলকোণটা 90 ডিগ্রি থেকে বড়, কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট। 90 ডিগ্রি থেকে বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট। মানে এক সমকোণ চেয়ে অবশ্যই অবশ্যই ছোট হওয়া লাগবে। তাহলে দুই সমকোণের চেয়ে এক সমকোণ চেয়ে বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে আমরা স্থূলকোণ বলবো। তাহলে সমকোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার? সমকোণ, প্রথমে বলেছি কোণ কাকে বলে? দুটি বাহুর মিলিত স্থান, দুটি বাহু দেখেন, প্রত্যেকটা দুটি বাহুর মিলিত স্থান, মিলিত স্থান, মিলিত স্থান। তাহলে দুটি সরলরেখার মিলিত স্থানকে আমরা কি বলবো? কোণ বলবো।
এ কোণ কত প্রকার? তিন প্রকার: সমকোণ, সূক্ষ্মকোণ আর স্থূলকোণ। সমকোণ, সূক্ষ্মকোণ আর স্থূলকোণ। এবার আসি ক্ষেত্র। বলেন তো ক্ষেত্র কাকে বলে? বলতে পারবেন? এটা একটা ক্ষেত্র। ক্ষেত্র কাকে বলে বলেন? এক বা একাধিক রেখা দ্বারা আবদ্ধ জায়গাকে কি বলে? ক্ষেত্র বলা হয়। আবার বলেন, এক বা একাধিক রেখা দ্বারা সীমাবদ্ধ, এক বা একাধিক রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বা সীমাবদ্ধ স্থানকে আমরা ক্ষেত্র বলবো। বোঝা গেছে? তাহলে ক্ষেত্র কাকে বলে? এক বা একাধিক রেখা দ্বারা সীমাবদ্ধ স্থানকে ক্ষেত্র বলে। এই ক্ষেত্রটা আমাদের এখানে বাহু সংখ্যা 1 2 3 4 5 6। আবার এটাও একটা ক্ষেত্র, এটাও একটা ক্ষেত্র। তাহলে বাহু সংখ্যা কয়টা আছে এখানে? 1 2 3 4। এখানে আছে 1 2 3। তাহলে এক বা একাধিক রেখা দ্বারা সীমাবদ্ধ বা আবদ্ধ স্থানকে আমরা ক্ষেত্র বলবো। এক বা একাধিক রেখা দ্বারা আবদ্ধ স্থানকে ক্ষেত্র বলবো। তাহলে সেটা এখানে এটা যে ত্রিভুজ ক্ষেত্র, এটা চতুর্ভুজ ক্ষেত্র, এটা সমভুজ ক্ষেত্র। তাহলে ক্ষেত্রকে জানতে হবে, যখন ভূমি পরিমাপে সেটা প্রথম জানা লাগবে যেটা, সেটা হচ্ছে ক্ষেত্র। মানে যতগুলো আলোচনা করেছি সবই গুরুত্বপূর্ণ, তার ভিতরে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই ক্ষেত্রটা। এবারে ক্ষেত্রের পরে আসি ত্রিভুজ। প্রথমে জানবো ত্রিভুজ কাকে বলে। ত্রিভুজ কাকে বলে? তিনটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এই যে ক্ষেত্র বলতেছি, তিনটি তিনটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তিনটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এই ক্ষেত্র কাকে বলে আগে কিন্তু আলোচনা করে আইছি। তিনটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, কিন্তু এই ক্ষেত্র কাকে বলে সেটা কিন্তু আগে জানা লাগবে। তারপর তিনটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, চারটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে, পাঁচটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে পঞ্চভুজ বলে। এইভাবে আমরা ভুজ সম্পর্কে জানবো। কিন্তু এখন যেটা জানতে সেটা কি? ত্রিভুজ কাকে বলে, সেই ত্রিভুজ সম্পর্কে জানলাম। এবার ত্রিভুজ কত প্রকার? ত্রিভুজ কোণ ভেদে তিন প্রকার, বাহু ভেদে তিন প্রকার। ত্রিভুজ কোণ ভেদে তিন প্রকার, বাহু ভেদেও তিন প্রকার। এই আলোচনাগুলো কিন্তু পরবর্তী ক্লাসে আর হবে না। তাহলে আমরা কি বললাম? ত্রিভুজ কোণ ভেদে তিন প্রকার, বাহু ভেদে তিন প্রকার। আমি দুই পাশে লিখতেছি। কোণ ভেদে এক পাশে আছে বাহু ভেদে। কোণ ভেদে হবে সমকোণী, সমকোণী ত্রিভুজ দুই, স্থূলকোণী ত্রিভুজ সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার আসি বাহু ভেদে। সমবাহু ত্রিভুজ
সমদ্বিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজ কত প্রকার? ত্রিভুজ কাকে বলে? তিনটি বাহু দ্বারা বদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এবার কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার? তো কোণ ভেদে 3 প্রকার, আর বাহু ভেদেও 3 প্রকার। তাহলে কোণ ভেদে 3 প্রকার কি কি? সমকোণী, স্থূলকোণী, সূক্ষ্মকোণী, বা সমকোণী, স্থূলকোণী, সূক্ষ্মকোণী এভাবে দেওয়া যাবে। আর বাহু ভেদে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। কারো কোনো সমস্যা মনে হচ্ছে? বুঝতে না পারলে কিন্তু প্রশ্ন করতে হবে। এবার আমরা বলি সমকোণী ত্রিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। আর যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলবো। আর যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে ছোট তাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। তাহলে সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ আর সূক্ষ্মকোণী ত্রিভুজ, এই ত্রিভুজ কোণ ভেদে সমকোণী, স্থূলকোণী আর সূক্ষ্মকোণী। এবার আসি বাহু ভেদে। বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার বলেছি? বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার। সমবাহু, যে ত্রিভুজের 3টি বাহুই সমান, যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো। যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলবো। আর সমদ্বিবাহু, যে ত্রিভুজের 2টি বাহু সমান, যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। তাহলে আর কাছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের যে ত্রিভুজের 3টি বাহুই অসমান, যে ত্রিভুজের 3টি বাহুই অসমান, ছোট করে আঁকাই। হ্যাঁ, তাহলে এটা আছে সমবাহু ত্রিভুজ, এটা আছে সমদ্বিবাহু ত্রিভুজ, আর এটা আছে বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর যে ত্রিভুজের 3টি বাহুই সমান নয়, 3টি বাহুই সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তাহলে ত্রিভুজ সম্পর্কে আলোচনা শেষ। কোণ সম্পর্কে আলোচনা শেষ। আর ভূমি বা কোণ সম্পর্কে আলোচনা শেষ। তাহলে ত্রিভুজ আমরা কি কি জানলাম? প্রথমে কি জানলাম? বিন্দু, তারপর রেখা, তারপর তল, তারপর কোণ, কোণ ভেদে সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, তারপর জানলাম ক্ষেত্র, তারপর ত্রিভুজ, ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কত প্রকার, কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার, বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার, তাই তো? এরপরে আছে চতুর্ভুজ, ট্রাপিজিয়ান, বহুভুজ। চতুর্ভুজ, ট্রাপিজিয়াম আর বহুভুজ। এটা চতুর্ভুজ, এটা ট্রাপিজিয়াম। চতুর্ভুজ এবং ট্রাপিজিয়াম এ দুটো জানতে হবে কিন্তু। তাহলে চতুর্ভুজ কাকে বলে? 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এখানে যদি মান দেই এ, বি, সি, ডি, একটা চতুর্ভুজ। এখানে বাহু আছে এ, বি, বি, সি, সি, ডি আর এ, ডি, 4টি বাহু। এই 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলবো? চতুর্ভুজ বলবো। এটা চতুর্ভুজ।
তাহলে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলবো। আবার এটাও কিন্তু চতুর্ভুজ, কিন্তু এর আকৃতিটা কি? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম শব্দের অর্থ জানতে হবে, ট্রাপিজিয়াম কাকে বলে জানতে হবে। ট্রাপিজিয়াম হচ্ছে সমান্তরাল বাহু দুটো সবসময় সমান। এইটা হচ্ছে সমান্তরাল বাহু, এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান্তরাল। এই সমান্তরাল বাহু দুটি সবসময় সোজা পথে চলবে, সমান্তরাল বাহু দুটি সবসময় সোজা পথে চলবে, কিন্তু এইগুলো কিন্তু সোজা না। এটা এইদিকে আর এটা এইদিকে। তাহলে ট্রাপিজিয়াম কি? আমি আবারও বলি, সমান্তরাল বাহু দুটি সোজা পথে চলবে, কিন্তু এর বিপরীত বাহুগুলো সোজা নয়, তাকে আমরা ট্রাপিজিয়াম বলি। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এখান থেকে নিই। এখান থেকে আপনার উচ্চতা বের করতে হবে। উচ্চতা, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি করব? এই দুটো বাহু যোগ করে 2 দিয়ে ভাগ দেব। সমান্তরাল বাহু দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দেওয়ার পরে যেটা হবে সেটার সঙ্গে উচ্চতাকে গুণ দেবো। উচ্চতা এখানে যদি মান দিই এ বি সি ডি, একটা ট্রাপিজিয়াম, আর এ বি এরপরে আহ এবিসিডি ই নেওয়া যায়। এখানে এ থেকে ই বিন্দুতে একটা লম্ব আঁকলাম। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি হবে? এই এবি প্লাস বিসি যোগ করে দেওয়া হবে 2 দিয়ে ভাগ দিয়ে, এটি এই সঙ্গে গুণ দিতে হবে। তার মানে এটা হচ্ছে লম্ব, এটা কি? লম্ব। ট্রাপিজিয়াম সম্পর্কে ধারণা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, শেষ হয়ে গেল। ট্রাপিজিয়াম পরে হচ্ছে বহুভুজ। আমরা প্রথমে দেখছি ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ। তাহলে বহুভুজ শব্দের অর্থ কি? চারটের বেশি, চারটের বেশি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা বহুভুজ বলবো এক কথায়। প্রথম এগুলো আমরা জানি, ত্রিভুজ চতুর্ভুজ পর্যন্ত জানি, তার পঞ্চভুজের থেকে শুরু করে সবই আছে বহুভুজ। তাহলে 5 বা ততোধিক সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা সাধারণত বহুভুজ বলি। 5 বা ততোধিক, 5 বা ততোধিক রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা বহুভুজ বলি। ত্রিভুজ চতুর্ভুজ পর্যন্ত বহুভুজ বলি না, চতুর্ভুজের পর থেকে যেগুলো আছে 5 বা ততোধিক রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা বহুভুজ বলি। তাহলে বহুভুজ কাকে বলে? 5 বা ততোধিক রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বহুভুজ বলে। 5 বা ততোধিক রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বহুভুজ বলে। বোঝা গেছে? তাহলে বহুভুজ মুছে ফেলালাম। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, স্যার ত্রিভুজ এবং চতুর্ভুজরে কেন বহুভুজ বলা যাবে না? স্যার বহু তো মানে হচ্ছে অনেক আর কি, ভুজ মানে কোণ, তাহলে অনেক কোণ গুলো আর কি, তাহলে ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ ষড়ভুজ সব সব সব- সপ্তমভুজ অষ্টভুজ এগুলো সবই তো স্যার বহুভুজ হওয়ার কথা। এখন প্রশ্ন হইলো ত্রিভুজ চতুর্ভুজ এগুলো কেন বহুভুজ নয়? কেন বলি? আমাদের ত্রিভুজের একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে, ত্রিভুজের একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে, চতুর্ভুজের একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে, আর বহুভুজের একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে। এই নির্দিষ্ট সংজ্ঞা যখন দিতে যাবেন তখন আপনার ত্রিভুজের সংজ্ঞায় বহুভুজ দেওয়া যাবে না, চতুর্ভুজের সংজ্ঞায় বহুভুজ দেওয়া যাবে না। স্যার একটু কনফিউশনের জন্য প্রশ্ন করলাম আর কি, তারপরে বলি। স্যার আমি যদি পঞ্চভুজ বলি তাহলে আমি বলতে পারবো যে 5টি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে পঞ্চভুজ বলে, হুম, 6টি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ষষ্ঠভুজ বলে, তাহলে হুম। ওইখানে তো স্পেশালি হয়ে গেল। হ্যাঁ,
ওটা আপনার যুক্তিতে ঠিক আছে, কিন্তু আপনি যখন সংজ্ঞায় যাবেন তখন কিভাবে লিখবেন? তাহলে স্যার আমি এভাবে লিখে দিব যে 7টি সীমাবদ্ধ ক্ষেত্র দ্বারা আহ, আবদ্ধ ক্ষেত্রকে কি বলে সপ্তম ভুজ বলে, বা 8টি সীমাবদ্ধ রেখা দ্বারা সীমাবদ্ধ আমরা ক্ষেত্রকে অষ্টভুজ বলে। এই দেখেন, আমি একটা ইংলিশে একটা কথা বলি। মনো শব্দের অর্থ হচ্ছে এক, ডাই শব্দের অর্থ হচ্ছে দুই, ট্রাই শব্দের অর্থ হচ্ছে তিন, আর পলি শব্দের অর্থ হচ্ছে চার। পলি মানে চার থেকে অনেক কিছু। পলি মানে 4, 5, 6, 7, 8, 9, 10 ইত্যাদিকে আমরা পলি বলি। তাহলে মনো ডাই ট্রাইকে আমরা পলি বলতে পারি না। বুঝতে পেরেছেন? মনো ডাই ট্রাইকে আমরা জি, পলি এটা বলতে পারি না। ট্রাই মানে কি, এই জন্য আমরা ত্রিভুজ চতুর্ভুজ পর্যন্ত আমরা এখানে বহুভুজ বলতে পারবো, কিন্তু বহুভুজের সংজ্ঞায় আসবে না। আপনার যুক্তি ঠিক আছে, বহুভুজে আছে একের অধিক বাহু দ্বারা, তাই তো? জি স্যার। জি জি। বহু মানে তো অনেক, আর ভুজ মানে তো কোন। ভুজ মানেই তো বাহু, সেটা ঠিক আছে, কিন্তু যখন বহুভুজের সংজ্ঞা যাবেন তখন পাঁচ বা পাঁচের অধিক বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা বহুভুজ বলি। ও আচ্ছা। এটা জ্যামিতির সংজ্ঞা। আপনি যখন সংজ্ঞা লিখবেন ঠিক তখন আছে স্যার। পাঁচ, পাঁচ কথাটা অবশ্যই লিখতে হবে, যে পাঁচ বা ততোধিক বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা বহুভুজ বলবো, মানে চারির পরের থেকে সবকিছু বহুভুজ। ঠিক আছে। ওকে স্যার। এবার আসি বৃত্ত। বৃত্ত কাকে বলে? একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখাটি উৎপন্ন হয় তাকে আমরা বৃত্ত বলবো। একটা নির্দিষ্ট বিন্দু মানে কেন্দ্রবিন্দু, একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব, মানে এখান থেকে এর দূরত্বটা, এখান থেকে এখানে দূরত্ব তাই, এখান থেকে এখানে দূরত্ব তাই, সব দিকে সমান দূরত্ব থাকবে। তাহলে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখাটি উৎপন্ন হয় তাকে আমরা বৃত্ত বলি। এসে বৃত্তের সংজ্ঞা। বৃত্তের সংজ্ঞা বিভিন্ন লোক বিভিন্ন ভাবে বলতে পারে। এখানে বইয়ের ভাষা কি দিয়েছে? বইয়ের ভাষা দেশে আছে, কেন্দ্র হতে পরিধি পর্যন্ত সরলরেখাকে বৃত্তের ব্যাসার্ধ বলে। যে সরলরেখা কেন্দ্র ভেদ করে উভয় দিকে পরিধি পর্যন্ত বিস্তীর্ণ হয় তাকে বৃত্ত বলে। না, এখানে তো বৃত্ত সংজ্ঞা হয়নি যে, বইতে বলতেছে। আপনারা লিখে নেন, নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখাটি উৎপন্ন হয় তাকে আমরা বৃত্ত বলি। এখানে বইতে ভুল আছে। আর বৃত্তচাপ কি? পরিধি, এটা তো পরিধি তাই না? এটা পরিধি, পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে, পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। আচ্ছা, বৃত্ত সম্পর্কে অনেক আলোচনা আছে, আমরা পরবর্তী ক্লাসে সেটা আলোচনা করি। আজকের ক্লাস এই বৃত্ত কাকে বলে এই পর্যন্ত শেষ করলাম। আর জ্যামিতির সংজ্ঞা যদি আমরা না জানি তাহলে আমরা কিন্তু জরিপে যে বা ভূমি পরিমাপে যে আমরা ব্যর্থ, মানে সফলতা অর্জন করতে পারবো না। তাহলে আমাদের আমিনের কাজ শিখতে গেলে প্রথমে যেটা জানা লাগবে সেটা হচ্ছে জ্যামিতি। আর জ্যামিতিতে যে যত বেশি দক্ষ বা যে যত বেশি জানবে তার কাজটা তত সহজ হবে এবং সুন্দর হবে। তাহলে আমাদের প্রথম জানতে হবে আমাদের জ্যামিতি কাকে বলে, জ্যামিতির সংজ্ঞা সম্পর্কে। জ্যামিতিতে এভরিথিং, মানে সবকিছু জানতে হবে, জ্যামিতির ভিতরে যাবতীয় কিছু জানতে হবে, তারপরে আমরা ভূমি পরিমাপের দিকে এগোবো। তাহলে আমাদের আজকের ক্লাসে এই পর্যন্তই রাখলাম। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই বলে আজকের ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।